আজকে আমরা তাইলে এখন ক্রিয়াপদ এইটার এ টু জেড আলোচনা করব এবং এই ক্রিয়াপদ ক্লাসটা তোমরা সুন্দরভাবে করলে তোমাদের নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই আছে সেটা সুন্দরভাবে কভার হয়ে যাবে এবং ক্রিয়াপদ থেকে তোমাদের আসলে প্রশ্ন আসার চান্স অনেক বেশি আছে। ঠিক আছে, তো আমরা ক্রিয়াপদ নিয়ে এ টু জেড আলোচনা করব। তো চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তো প্রথমে দেখো এইখানে আমরা দেখার ট্রাই করব যে আসলে ক্রিয়াপদ বলতে কি বোঝায়, বেসিক জিনিস যেগুলো পরীক্ষাতে আসবে না বাট বেসিক থেকে পড়ার জন্য তোমার এই জিনিসগুলো জানতে হবে। ক্রিয়াপদ বলতে কি বোঝায়? ক্রিয়াপদ বলতে বোঝায় যে যে পদটা দ্বারা বা যে শব্দটা দ্বারা, আমরা জানি পদ এবং শব্দ একই জিনিস, তো যে পদ বা যে শব্দগুলো দ্বারা কোনো কার্য সম্পাদন বোঝায় বা যে কোনো কাজ করা বোঝায়, এমন জিনিসগুলাকে বলা হবে কি ক্রিয়াপদ। ওকে, শেষ। এতটুকুই ক্রিয়াপদের সংজ্ঞা। যেমন দেখো এইখানে কবির বই পড়ছে, এই যে পড়ছে মানে এইখানে একটা পড়া নামে একটা ক্রিয়া আছে। ঠিক আছে, এই কথাটাই বলা হয়েছে, খুবই সিম্পল, এগুলা তোমরাও জানো। ঠিক আছে, তারপরে দেখো এইখানে কি বলা আছে যে তোমরা আগামী বছর মাধ্যমিক পরীক্ষা দেবে। যেহেতু এটা 9-10 এর বই, এজন্য এখানে এই জিনিসটা লেখা আছে, এই উদাহরণটা 9-10 এর বই আছে। তো এই যে দেওয়া, বা তোমরা এরকম বলা যায় যে তোমরা আগামী বছর 2025-এ যদি তোমাদের অ্যাডমিশন টেস্ট হয়, তোমরা 2025 সালে অ্যাডমিশন টেস্ট দিবে। তো এই যে দেওয়াটা একটা কাজ। তো এই যেগুলো দ্বারা, যে শব্দগুলো দ্বারা বা যে পদগুলো দ্বারা কি বোঝায়, কাজ বোঝায়, সেগুলাকে বলা হয় হচ্ছে ক্রিয়াপদ। আমরা কি জানি, পদ বলতে হচ্ছে শব্দ, শব্দ এবং পদ একই জিনিস। তার মানে এই যে দেব, দেব কি হচ্ছে দেওয়া, এটা কি একটা কাজ। ঠিক আছে, বা একটা শব্দ বা একটা পদ, এটা দ্বারা কি বোঝাচ্ছে, কোন একটা কাজ হওয়া বোঝাচ্ছে বা কার্য সম্পাদন করা বোঝাচ্ছে। যে আমি এক পরীক্ষা দিব সামনের বছর, দেওয়াটা তো আমার একটা কাজ, কি দেওয়া, পরীক্ষা দেওয়া। তো এই জিনিসগুলা যেগুলা দ্বারা বোঝাবে সেগুলাকে বলা হবে হচ্ছে ক্রিয়াপদ। ওকে, এইটা হচ্ছে বেসিক তথ্য। তাইলে দেখো ক্রিয়াপদের গঠনগুলা কেমন হইতে পারে। মানে ইংরেজিতে যেমন তোমরা ভার্বের স্ট্রাকচার মানে ভার্বের বিভিন্ন স্ট্রাকচার পড়ো সেই রকম এখন তোমরা দেখো ক্রিয়াপদের গঠনটা কেমন হইতে পারে বা ক্রিয়াপদটা কিভাবে গঠিত হইতে পারে। নরমালি দেখো, ক্রিয়া এবং তার সাথে যদি বিভক্তি যুক্ত থাকে তাইলে ক্রিয়াপদ হয়। যেমন আমরা আগের মানে এইরকম ধরো, আমরা একটা বাক্য লিখি, রহিম বই পড়ছে, পড়ছে। ওকে, বা রহিম বই পড়ে, আমরা দিলাম এরকম করে, পরেটা দিলে তোমরা বুঝতে পারবা, পড়ে। তার মানে এই পরেটাকে আমরা যদি ভাঙি কি কি পাই, পড়ো প্লাস এ। ঠিক আছে, পড়ো প্লাস এ, এটাই তো পাই। তাইলে কি দেখো এই জায়গাতে পড়াটা, এইটা একটা হচ্ছে ক্রিয়া এবং এইটার সাথে যে এ যুক্ত আছে এটা একটা হচ্ছে বিভক্তি। তার মানে ক্রিয়া এবং বিভক্তি মিলেই তৈরি হয়েছে কি একটা ক্রিয়াপদ বা একটা ক্রিয়া। এটাই হচ্ছে ক্রিয়াপদ বা ক্রিয়ার হচ্ছে স্ট্রাকচার বা গঠন। ঠিক আছে, সেই কথাটাই বলা হয়েছে। তো এইখানে দেখো পড়ছে, পড়ছে হচ্ছে পড়ো একটা হচ্ছে ধাতু এবং সে হচ্ছে একটা বিভক্তি। ঠিক আছে, তো পড়ছেটা কেন দিলাম না, পড়ছেটা দিলে তোমরা এই কনফিউশনে পড়তা যে ভাই এই যে পড়ো এটাকে কেন ধাতু বলা হইলো, সে এটাকে কেন বিভক্তি বলা হইলো। তো এই জন্য সহজে আমি তোমাদেরকে বোঝার জন্য পড়াটাকেই দিয়ে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো। এখন একটা জিনিস তোমাদেরকে আমি প্রকৃত প্রত্যয়ে পড়াইছি। ঠিক আছে, যে ধাতু বলতে কি বোঝায়, ধাতু বলতে কি, এই যে এইখানে ধাতু দেখে যে কনফিউজড হইছো, ধাতু দেখে কি, ধাতু বলতে বোঝায় যেটা হচ্ছে মূল শব্দ, মূল শব্দ। ওকে, ধাতুকে মূল শব্দ, অর্থাৎ যে কোনো কিছুর মূল শব্দটাই হচ্ছে ধাতু। যেমন এই যে পড়ছে, পড়ছের মধ্যে পড়া, এইটা হচ্ছে মূল ধাতু। ঠিক আছে, বা পড়ো, এটা হচ্ছে মূল ধাতু। তো সেই মূল ধাতুটাই এইখানে ধাতু হিসাবে ইউজ হয়েছে, বা মূল শব্দটাই ধাতু হিসাবে ইউজ হয়েছে। ঠিক আছে, যে পড়ো হচ্ছে ধাতু এবং সে হচ্ছে বিভক্তি, এই দুইটা মেলায়া এই যে ক্রিয়া বিভক্তি তৈরি হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছো, এইটাই, এইটাতে কনফিউজ হওয়ার কিছু নাই। ওকে, তো এই যে ধাতুকে আবার মনে করো ক্রিয়াও বলা যায়, ধাতুকে অবশ্য ক্রিয়াও বলা যায়। তো এই কারণে তোমরা এই স্ট্রাকচারটাও ফলো করতে পারো যে পড়ো হচ্ছে কি ধাতু বা ক্রিয়া, আর এই জায়গাতে সে হচ্ছে বিভক্তি হিসাবে যুক্ত হয়েছে, সের সাথে এই বিভক্তি যুক্ত হয়েছে। ওকে, সেটাই এখানে বলা হয়েছে, তেমন কিছু না, খুবই সহজ জিনিস, খুবই সহজ জিনিস। ওকে, এইটা। এখন দেখো এখানে কি বলা ছিল একটা, যে ক্রিয়ামূল বা ধাতুর সঙ্গে পুরুষ অনুযায়ী কালসূচক বিভিন্ন এগুলা যুক্ত হয়। মানে এখানে কি বলা হয়েছে, তোমাদেরকে তো আমি আগের ক্লাসে পড়াইছি যে পুরুষ বলতে কি, যে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। মানে বলছে যে পুরুষ অনুসারে এই যে ক্রিয়াতে বিভক্তিগুলা মানে যুক্ত হওয়ার চেঞ্জ হয় কিভাবে। তোমরা যদি এইভাবে দেখো, যে তুমি এইভাবে দেখো যে সে পড়ছে, পড়ে বা সে পড়ে। ওকে, এইটা একটা দিলা, সেটা কি, সেটা হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সন মানে কি,
থার্ড পার্সন, ঠিক আছে, আমরা পার্সন দিয়েই বুঝি। বা ধরো তোমরা উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, তার মানে থার্ড পার্সনটা কি নাম পুরুষ। নাম পুরুষে কি বিভক্তি যুক্ত হয়েছে? এ বিভক্তি যুক্ত হয়েছে। এখন তুমি যদি এই জায়গাতে তুমি যুক্ত করো যে তুমি পড়ো, ঠিক আছে, তার মানে কি দেখো ক্রিয়াতে এইখানে কি বিভক্তি যুক্ত হইলো? ও বিভক্তি যুক্ত হইলো, ঠিক আছে। তারপরে ধরো এই জায়গাতে লিখলাম যে আমি পড়ি, আমি পড়ি, এইখানে কি বিভক্তি যুক্ত হয়েছে? এইখানে বিভক্তি যুক্ত হয়েছে হচ্ছে রস্বই বা ই বিভক্তি যুক্ত হয়েছে। সেই কথাটাই বলা হয়েছে যে ক্রিয়ামূলের সাথে, এই যে ক্রিয়ামূলের সাথে বিভক্তি কি যুক্ত হবে সেটা নির্ভর করবে এইখানে বা তার আগে সাবজেক্ট হিসাবে কোন পুরুষ বসতেছে। দেখো সে হচ্ছে নাম পুরুষ বা থার্ড পারসন, আমি হচ্ছে কি উত্তম পুরুষ বা হচ্ছে ফার্স্ট পারসন, তুমি হচ্ছে কি সেকেন্ড পারসন বা হচ্ছে মধ্যম পুরুষ। এই জন্যই বলা হয়েছে যে পুরুষ অনুসারে ভার্বের সাথে বা ক্রিয়ার সাথে বিভক্তিগুলা বসে, ঠিক আছে। এই লাইনের ব্যাখ্যা হচ্ছে এই জায়গাতে যে কিভাবে আসলে এই চেঞ্জটা হচ্ছে। দেখো আমি ব্যবহার করলে পড়ো তো মেইন ক্রিয়া, তার সাথে রস্বই বিভক্তি যুক্ত হয়ে পড়ি, এইটা সেন্সফুলি একটা মিনিং হচ্ছে বা সেন্সিবল একটা সেন্টেন্স হচ্ছে। তুমি পড়ো, তুমি যদি এরকম করে দিতা যে ভাইয়া আমি সবগুলাতে ই বিভক্তি যুক্ত করতাম রস্বই, তাহলে কি হইতো? তুমি পড়ি, তারপরে ধরো তুমি পড়ে, এগুলা কি মানে মানানসই হইতো? যে তুমি পড়ি, না, এটা মানানসই হইতো না। তো এই জন্যই বলা হয়েছে যে পুরুষ অনুসারে, এই যে পুরুষ আমি, তারপরে হচ্ছে তুমি, সে, এগুলো তো এক একটা পুরুষ, পুরুষ অনুসারে ভার্বের সাথে যে বিভক্তিটা যুক্ত হবে বা ক্রিয়ার সাথে যে বিভক্তিটা যুক্ত হবে সেটা চেঞ্জ হইতে পারে। একটাই ক্রিয়া কিন্তু বিভিন্ন বিভক্তি মানে যুক্ত হইতে পারে যখন এই পুরুষের ভিন্নতা আসবে বা পার্সনের ভিন্নতা আসবে, ঠিক আছে। সেই কথাটা বলা হয়েছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই ব্যাখ্যাটা তোমাদের বইয়ে দেয়া নাই, এটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এখন দেখো এইখানে বলা হয়েছে যে অনুক্ত ক্রিয়াপদ। অনুক্ত ক্রিয়াপদ বলতে কি বোঝায়? যে অনেক সময় ক্রিয়াপদ গুলা অনুক্ত থাকতে পারে। অনুক্ত মানে কি? উক্ত থাকবে না, মানে কি উজ্জ্বল থাকবে, মানে যেটাকে দেখা যাবে না এমন টাইপের। যেমন ধরো যে করিম, করিম আমার, আমার ভাই, ঠিক আছে, আমি এই পাশে এই সেন্টেন্সটা লিখলাম। তো এই সেন্টেন্সটাতে কি উজ্জ্বল আছে? যে করিম আমার ভাই হন, এই শব্দটা উজ্জ্বল অবস্থায় আছে, ঠিক আছে। সেই কথাটাই বলা হয়েছে যে ক্রিয়াপদ উজ্জ্বল বা অনুক্ত থাকতে পারে। এই জায়গাটা হওয়াটা কি একটা ভার্ব না, ক্রিয়া না, যেটাকে আমি উজ্জ্বল করলেও সেন্টেন্সটাকে বোঝা যাচ্ছে। তো সেই ধরনের সেন্টেন্স গুলাকে বলা হবে যে অনুক্ত ক্রিয়াপদওয়ালা সেন্টেন্স। মানে এইখানে ক্রিয়াপদটাকে মুক্ত করে দেওয়া নাই বা উক্ত করে দেওয়া নাই, ঠিক আছে, ছেড়ে। যেমন দেখো উনি আমার ভাই, এটা হচ্ছে একটা সেন্টেন্স। তো এইটাতে দেখো এই যে হন শব্দটা, এটা হচ্ছে অনুক্ত অবস্থায় আছে বা লুকায়া অবস্থায় আছে। তারপর দেখো আজ প্রচন্ড গরম, গরমের পরে কি পড়েছে আমরা দিতে পারেছি, আজকে প্রচন্ড গরম পড়েছে বা গরম অনুভূতি হচ্ছে। তো এই যে পড়া বা অনুভূতি হওয়া, এগুলা কিন্তু উজ্জ্বল অবস্থায় আছে। তারপরে কি দেখো তিনি, তোমার মা কেমন, তোমার মা কেমন বলতে কি বোঝায়? হোয়াট ইজ ইউর ফাদার, মানে কি তোমার বাবা কি করেন। তো এই যে একটা তোমরা ইংরেজিতে পড়ছিলেন না যে হোয়াট ইজ ইউর ফাদার, এটার অর্থ কি আসে? যে তোমার বাবা কি করেন, ঠিক আছে না। তো সেই কথাটা বলা হয়েছে তোমার মা কেমন, মানে তোমার মা কেমন আছেন। এই যে আছেন কথাটা এই জায়গাতে উজ্জ্বল অবস্থায় আছে। তো এইরকম যখন ভার্ব গুলা উজ্জ্বল অবস্থায় থাকবে তখন সেটাকে বলা হবে অনুক্ত ক্রিয়াপদ, ঠিক আছে। বা ক্রিয়া যখন উজ্জ্বল অবস্থায় থাকবে সেটাকে বলা হবে অনুক্ত ক্রিয়াপদ। এখন বাক্যে সাধারণত হ, তারপরে আছো, এইগুলা দ্বারা ক্রিয়াপদ যেগুলো থাকে সেগুলাতে উজ্জ্বল অবস্থায় থাকে, ঠিক আছে। তো সেই কথাটাই বলা হয়েছে। যেমন এই যে হ যুক্ত আছে, তারপরে এই যে হচ্ছে হ যুক্ত আছে, তারপরে এই যে আছো, আছো, এগুলাকে উজ্জ্বল রাখলেও বোঝা যায় যে এইখানে একটা কোনো কিছু উজ্জ্বল আছে, বাস ওই ওয়ার্ডটা মানে ওই সেন্টেন্সটা দ্বারা একটা অর্থ প্রকাশ পায়। এইগুলা বাদ দিও, যেমন তিনি আমার ভাই, মানে তিনি আমার ভাই হন এটাই বোঝাচ্ছে। হন্ডা এখানে না ইউজ করলেও অর্থ প্রকাশ পাচ্ছে এই পুরো সেন্টেন্সটা দ্বারা, সেটাই বলা হয়েছে, ঠিক আছে। তারপরে কি দেখো ক্রিয়ার প্রকারভেদ। ওকে, ক্রিয়াগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, একটা সমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া বলতে যেটা তোমার সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে, মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ হয়। অসমাপিকা ক্রিয়া যেটা হচ্ছে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ হয় না, মানে অসম্পূর্ণ থাকে, ঠিক আছে, ইনকমপ্লিট, ইনকমপ্লিট, ইনকমপ্লিট থাকে এইটা। যেমন তুমি এরকম একটা উদাহরণ দিতে পারো যে আজকে ফুটবল খেলায় শেষ, শেষ, আজকে ফুটবল খেলায় কি হইলো, তুমি বললা না, এইটা হচ্ছে অসমাপিকা, মানে তোমার মনের ভাব প্রকাশ হইলো না। তারপরে তুমি বলতে পারো যে গোলাপটি খুব সুন্দর, তার মানে কি এটা গোলাপটা তুমি একটা মানে প্রশংসা করলা বা একটা
সবকিছু বোঝা যাচ্ছে, তার মানে মনের ভাব সব প্রকাশ হয়েছে, এমন হইলে সেটাকে বলা হবে সমাপিকা ক্রিয়া। এতটুকুই, ঠিক আছে না? এই 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 টাইপের আর কি, মানে যে সেন্টেন্সটা দ্বারা সমাপিকা মানে ক্রিয়া থাকবা, মানে ক্রিয়া অবস্থায় থাকে, মানে যেটা দ্বারা আর কি মনের ভাব প্রকাশ হবে, যে ক্রিয়াযুক্ত যে সেন্টেন্সটা, ঠিক আছে? এখন আমরা একটু উদাহরণ দেখবো। দেখো যে সমাপিকা ক্রিয়া বলতে কি বোঝায়। দেখো এখানে ছেলেরা খেলা করছে, এই যে করাটা এখানে কি, খেলা করা একটা কাজ, ঠিক আছে না? খেলা করা কাজ, তার মানে এই যে খেলা করা, এইটা দ্বারা পুরোপুরি একটা মনের ভাব প্রকাশ হচ্ছে, তার মানে এটা সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া কি বলে? অসমাপিকা ক্রিয়ার উদাহরণ দেখো, এখানে কি বলা আছে যে প্রভাতে সূর্য উঠলে, উঠলে কি হয়, প্রভাতে সূর্য উঠলে কি হয় সেটা কিন্তু বলা নাই। দেখো সূর্য উঠলে অন্ধকার দূর হয়, মনের ভাব প্রকাশ হইলো পরবর্তীতে কোনো কিছু অ্যাড করে, তার মানে এটা ইনকমপ্লিট অবস্থায় ছিল, ঠিক আছে? তার মানে একটা জিনিস মাথায় রাখো যে সমাপিকা ক্রিয়ায় এমন একটা ক্রিয়া থাকবে এবং সেই ক্রিয়াটা থাকা অবস্থায় পুরোপুরি মনের ভাব প্রকাশ হবে, এটা সমাপিকা। এবং অসমাপিকা ক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়া থাকবে বাট মনের ভাব প্রকাশ হবে না, এটা হলো অসমাপিকা ক্রিয়া, ঠিক আছে? এটা আমরা ওই যে গোলাপ ফুলের যেটা বললাম যে গোলাপ ফুল দেখতে সুন্দর, ওইখানে দেখতে কথাটা ইউজ করা লাগতো, যে গোলাপ ফুল দেখতে সুন্দর, ঠিক আছে না? এইটা তো এইটাই হচ্ছে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার বেসিক ধারণা, তো এগুলা তোমরা ইজিলি পারবা। এখন দেখো এই যে ক্রিয়া আমরা মেইনলি সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া দেখলাম, এখন আমাদের পরীক্ষাতে যেগুলা আসে, ঠিক আছে, পরীক্ষাতে এইগুলা আসে যে ক্রিয়া হচ্ছে অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া, যৌগিক ক্রিয়া এবং মিশ্র ক্রিয়া। এই 6 প্রকারের ক্রিয়া থেকে প্রশ্ন আসে, উদাহরণ দিয়ে বলে যে কোনটি হচ্ছে সকর্মক বা অকর্মক বা হচ্ছে দ্বিকর্মক, ঠিক আছে? এগুলো আমরা বিস্তারিত জানবো এবং ক্লাসটা আজকে এখান থেকে শেষ হয়ে যাবে। এখন দেখো এখানে কি বলা আছে, সকর্মক ক্রিয়া। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, যে যেটার কর্ম থাকবে। তো নরমালি তোমরা কর্ম চিনতে পারবা না, কর্ম বলতে অবজেক্টকে বোঝায়, ঠিক আছে? কর্ম বলতে অবজেক্টকে বোঝায়, ঠিক আছে? ওকে, তো কর্ম বলতে অবজেক্টকে বোঝায়। তো এখন কি বলা হয়েছে যে সকর্মক ক্রিয়া কিভাবে আসলে তোমরা চিনবা, অর্থাৎ কর্ম যে আছে এটা কিভাবে চেনা যায়। এটা চেনার একটা উপায় আছে যে ক্রিয়াকে যদি তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো, ঠিক আছে, যদি উত্তর পাওয়া যায় এবং তাই হচ্ছে ক্রিয়ার কর্মপদ হিসাবে থাকে। যেমন কি দেখো, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এখন আমরা যদি এইভাবে প্রশ্ন করি বাবা আমাকে কি কিনে দিয়েছেন, কির উত্তর কি দিচ্ছে, যে একটি কলম, ঠিক আছে? কি উত্তর কি দিচ্ছে, যে একটি কলম। তারপরে এইভাবে তুমি দিতে পারো যে বাবা কাকে একটি কলম কিনে দিয়েছেন, কাকে, কাকে একটি কলম কিনে দিয়েছেন, আমাকে। তার মানে দেখো কি এবং কাকে দ্বারা যে যেগুলো অর্থ প্রকাশ করতেছে সেগুলো এক একটা করে কর্ম, ঠিক আছে? এতটুকুই, এই কথা বলা হয়েছে যে ক্রিয়ার সাথে কি বা কাকে দ্বারা। এই দেখো কিনে দেয়াকে আমরা যদি এইভাবে প্রশ্ন করি বাবা আমাকে কি কিনে দিয়েছেন, আমরা কিনে দিয়েছেন কে টার্গেট করে, অর্থাৎ ভার্বকে টার্গেট করে, অর্থাৎ এখানে কি বলা আছে যে ক্রিয়াকে টার্গেট করে যদি আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করি এবং উত্তর পাওয়া যায়, তাইলে সেটা হচ্ছে ক্রিয়ার কর্মপদ। মানে এই ক্রিয়াটার কর্মপদ এখানে একটি কলম। তারপরে ধরো একটি কলম আমরা বাদ দিয়ে দিলাম, ওকে, আমরা পেয়ে গেলাম। এখন যদি আমরা আমাকে কি কর্ম কিনা এটা যদি আমরা একটু প্রকাশ করতে চাই যে আমাকে এটা কর্ম কিনা, তাইলে কি দেখো বাবা কাকে, কাকে একটি কলম কিনে দিয়েছেন, ওকে, এ কাকের উত্তর কি দিচ্ছে, আমাকে, তার মানে আমাকে এটাও একটা কর্ম। বুঝতে পারছো? এই টাইপেই কর্মগুলা চেনা যায়, এই 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 টাইপেই কর্মগুলা চেনা যায়, ওকে, এটাই। তারপরে এটা হচ্ছে আমরা কর্ম, এরকম যদি আমরা উত্তর পাই, অর্থাৎ সর্বপ্রথম একটাই ভুল তোমরা যেটা করো যে তোমরা আসলে এই ভার্বটাকে প্রশ্ন করতে পারো না, ভার্বটাকে প্রশ্ন করবা সব সময়, ওকে? আমি যেভাবে করলাম সেম ভাবে ভার্বকে প্রশ্ন করে যদি তুমি অ্যানসার পাও বা ক্রিয়াকে প্রশ্ন করে যদি অ্যানসার পাও, কি দ্বারা প্রশ্ন করতে হবে, কি বা কাকে দ্বারা, এবং যেটা উত্তর দিবে, উত্তর এখানে কি দিচ্ছে দেখো, একবার কি দ্বারা প্রশ্ন করলে একটি কলম, কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর দিচ্ছে আমাকে। এই যে উত্তর দেওয়ার বিষয়টা, এইটা যখন আইডেন্টিফাই করতে পারবে এবং যেগুলো উত্তর দিবে সেগুলো এক একটা করে কর্ম, এবং যে ক্রিয়ার সাথে কর্ম আছে সেই ক্রিয়াকে বলা হবে সকর্মক ক্রিয়া, ঠিক আছে? এতটুকুই, এটার আর বেশি জানা লাগবে না। অকর্মক ক্রিয়া কি, সেম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর না দেয়, কাকে প্রশ্ন করবা, ভার্বকে প্রশ্ন করবা। ভার্বকে যদি তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করো এবং যদি উত্তর না আসে, তাইলে সেটাকে অকর্মক ক্রিয়া বলে। দেখো কি বলা আছে এইখানে, উদাহরণ দেখো, মেয়েটি হাসে। এখন হাসাটা কি কাজ, ভার্ব। তুমি এইভাবে প্রশ্ন করো মেয়েটি, মেয়েটি কি হাসে, উত্তর পাচ্ছ না। মেয়েটি কাকে হাসে, উত্তর পাচ্ছ না। যদি উত্তর না পাও তার মানে এই সেন্টেন্সে কর্ম নাই, ঠিক আছে? এখন কর্ম
বের করতে কোনো প্রবলেম আছে? নাই। শুধু ভার্বকে প্রশ্ন করতে হবে কি বা কাকে দিয়ে। ওকে? অনেকে এরকম মানে এইরকম করে আবার পাকনামি করে প্রশ্ন করে যে মেয়েটি কি, মানে এরকম করে মেয়েটি কি করে, কি করে? তখন তো বলে ভাইয়া আমি তো মেয়েটি কি করে, মেয়েটি হাসে, আমি তো উত্তর পাইলাম। ওই যে করে ভার্বটা তোমাকে কে নিয়ে আসতে বলছে? তো এরকম আনা যাবে না। যে ভার্বটাই আছে, এই যে হাসা, এখানে ভার্ব আছে, তুমি ডিরেক্ট প্রশ্ন করবা মেয়েটি, মাঝখানে একটা কি দিবা, মেয়েটি কি হাসে? উত্তর আসে না। মেয়েটি কাকে হাসে? উত্তর আসে না। যেহেতু আসতেছে না সেহেতু এইটার কোনো কর্মপদ নাই। এবং যারা ইংরেজিতে অবজেক্ট চেনো না তারাও সেম ভাবে প্রশ্ন করলে, ভার্বকে প্রশ্ন করে যদি উত্তর না পাও কি বা কাকে দ্বারা, ঠিক আছে, তাইলে সেখানে মনে করো ইয়া থাকবে না, অবজেক্ট থাকবে না। বুঝতে পারছো? এইভাবে মাথায় রাখো। ওকে? এইটা হচ্ছে আমরা কর্মপদ বা মানে কর্ম আর কি, যে ক্রিয়ার সাথে কর্ম আছে কিনা এটা আমরা বোঝার চেষ্টা করলাম, যে আমরা চিনতে পারবো কিনা। এখন আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে? এখন দেখো পরীক্ষাতে আসা কিছু প্রশ্ন। এই যে এটা সকর্মক্রিয়ার অকর্মক রূপ, অর্থাৎ এইখানে কর্ম থাকবে বাট এটা অকর্মক রূপে মানে এক্সপোজ হবে বা এক্সপ্রেস হবে। বিষয়টা কি দেখো, আমরা কি জানি অকর্মকের প্রধান রুল কি? কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি করবে না, উত্তর দিবে না, ঠিক আছে না? আর সকর্মক কি? কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি করবে, উত্তর দিবে, ঠিক আছে না? এতটুকুই তো ডিফারেন্স। তাইলে আমরা এখন এই জায়গাতে মানে বের করি। এখন কাকে প্রশ্ন করতে হয়? ক্রিয়াকে প্রশ্ন করতে হয়। তাইলে আমরা এই সেন্টেন্সের ক্রিয়া খুঁজি। আমি চোখে দেখি না। ওকে? দেখি না, এটা হচ্ছে একটা ক্রিয়া। এখন আমরা এই ক্রিয়া বা ভার্বকে যদি আমরা প্রশ্ন করি, আমি চোখে কি দেখি না, উত্তর আসতেছে নাই। তার মানে এটাতে কর্ম নাই, যার কারণে এই সেন্টেন্সটা একটা অকর্মক, অকর্মক ক্রিয়া, ঠিক আছে, অকর্মক। তারপরে কি দেখো, এইটাকে যদি আমরা একটু সকর্মক করে দেই, মানে এইটাতে যদি আমরা এই যে কি বা কাকে দিয়ে যদি উত্তর পাই এমন টাইপের, অর্থাৎ দেখি না যে ক্রিয়াটা আছে, এই যে এখানে দেখি না দিয়ে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করলাম, উত্তর আসলো না। কিন্তু এই দেখি নাকে যদি আমরা প্রশ্ন করি, দেখো আকাশে কি দেখি না, আকাশে চাঁদ দেখি না, উত্তর আসতেছে। তার মানে এই দেখি না ক্রিয়াটার সকর্মক রূপ এইখানে হয়ে গেল। বুঝতে পারছো? অনেকে কনফিউজড হয়ে যাও যে ভাইয়া এই পুরা সেন্টেন্সটার কি অকর্মক রূপে সকর্মক করলো নাকি? না, পুরো সেন্টেন্সটার করে নাই, করছে হচ্ছে ভার্বটার। দেখো এইখানে কি দেখা, এটা হচ্ছে ভার্ব, এই ভার্বটার সকর্মক রূপ করছে আলাদা কোনো একটা সেন্টেন্সের মাধ্যমে, আলাদা ওয়ার্ড ইউজ করে। বুঝতে পারছো? আরো বুঝতে পারবা। দেখো ছেলেটা কানে শোনে নাই, যে এখানে কি শোনা ভার্ব, ঠিক আছে, শোনাটা ভার্ব। এখন এই ভার্বটাকে তুমি যদি প্রশ্ন করো কি বা কাকে দিয়ে, কি আসে, ছেলেটি কি শোনে না, ছেলেটি কানে কি শোনে না, ঠিক আছে, কানে অবশ্যই এটা উল্লেখ করতে হবে, ছেলেটি কানে কি শোনে না, অ্যান্সার আসে না। ছেলেটি কানে কাকে শোনে না, অ্যান্সার আসে না। যেহেতু আসে না সেহেতু এইখানে কোনো ক্রিয়া নাই, মানে কর্ম নাই। তার মানে যেহেতু কর্ম নাই সেটা অকর্ম। এখন দেখো এই জায়গাতে তুমি যদি প্রশ্ন করো ছেলেটা কি শোনে না, মানে ছেলেটা কি শোনে, ছেলেটা কথা শোনে, ঠিক আছে, এইভাবে প্রশ্ন করতে হবে। ছেলেটা কি শোনে, কথা শোনে, এইভাবে প্রশ্ন করতে হবে। সেম দেখো আমি রাতে খাবো না, আমি রাতে, আমি রাতে কি খাবো না, এইখানে যদি দেওয়া থাকতো যে আমি রাতে ভাত খাবো না, ঠিক আছে, যদি দেওয়া থাকতো যে আমি রাতে ভাত খাবো না, তুমি যদি উত্তর প্রশ্ন করতা যে আমি রাতে কি খাবো না, অ্যান্সার আসতো ভাত, তখন হচ্ছে এইখানে ক্রিয়াটা যুক্ত থাকতো। সেই কথাটাই বলা হয়েছে যে আমি রাতে কি খাবো না, ভাত খাবো না, সেটা বলা আছে। বুঝতে পারছো? প্রশ্ন করা শিখতে হবে। অন্ধকারে আমার খুব ভয় করে, এখন কি বলা হয়েছে, অন্ধকারে আমার খুব ভয় কি করে বা কি ভয় করে। এমন যদি বলা হইতো যে আমার, এইরকম বলা হইতো যে অন্ধকারে আমার মানে খুব বেশি ভয় করে, এমন যদি দেয়া থাকতো, তাইলে তুমি যখন এইরকম প্রশ্ন করতা যে অন্ধকারে আমার খুব কেমন ভয় করে, অ্যান্সার আসতো খুব বেশি ভয় করে, ঠিক আছে, সেটা। তারপরে কি দেখো এখানে বলা আছে বাবা আমাকে খুব ভয় করে, মানে বাবাকে আমার খুব ভয় হয়, খুব বেশি। আচ্ছা এইখানে এটা দেওয়া নাই, এইখানে বেশি হবে, বেশি, যে আমার খুব বেশি, এইখানে খুব বেশি, যেটা আমরা মিস করছি, মিস হয়ে গেছে, যাই হোক। এইখানে সেন্টেন্সটা এমন হইতো বাবা আমাকে আমার খুব বেশি ভয় করে। ওকে? মানে বিষয়গুলো একই রকম। মূল কথা তুমি ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবা, যদি উত্তর দেয় তাইলে সেটা হবে হচ্ছে সকর্মক, যদি উত্তর না দেয় সেটা হবে হচ্ছে অকর্মক।
এতটুকুই। এইটাই হচ্ছে তোমাদের পরীক্ষাতে আসে। অনেক সময় এরকম করে দিয়ে দেয় যে ছেলেটি কানে শোনে না, ঠিক আছে, বা ছেলেটি কানে কি শোনে না, কথা শোনে না। বুঝতে পারছো? এইখানে কিন্তু কথাটা ছিল না। ওকে, আর এইটাতে হচ্ছে খুবটা এখানে থাকবে না, আমার ভয় করে, অন্ধকারে আমার ভয় করে, অন্ধকারে আমার কি করে, উত্তর দিচ্ছে না, অন্ধকারে আমার খুব বেশি ভয় করে। এটা পুরো সেন্টেন্সটা এরকম হইতো যে বাবা আমাকে খুব বেশি ভয় করে, বাবাকে আমার খুব বেশি ভয় হয়, ঠিক আছে, বা বাবাকে আমার খুব বেশি ভয় করে, এমন থাকবে, ঠিক আছে। এই একই হিসাব এইখানে যা আছে এটাও তাই, মানে সেন্টেন্সটা লিখতে ভুল হয়েছে। অন্ধকারে আমার ভয় করে এতটুকু হয়তো, খুব হইতো না। আর এখানে হয়তো বাবাকে আমার খুব বেশি ভয় হয়, কেমন ভয় হয় বা কি ভয় হয়, ঠিক আছে, এমন টাইপের। বা কাকে ভয় হয়, বাবাকে, এই যে অ্যান্সার দিচ্ছে বাবাকে, ঠিক আছে, কি বা কাকে, ঠিক আছে। এতটুকুই, এইভাবে তোমরা প্রশ্ন করবা, তাইলেই অ্যান্সার পেয়ে যাবা। এতটুকুই সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ। তো নরমালি এগুলা মনে রাখবা, কারণ এই চারটার থেকেই তোমাদের উদাহরণ থেকেই প্রশ্ন আসে, এর বাইরে প্রশ্ন আসে না। বুঝতে পারছো? এতটুকু, আমি যেভাবে প্রশ্ন করলাম এইভাবে প্রশ্ন করবা, নাইলে কিন্তু কনফিউজড হয়ে যাবা। ওকে, এখন দেখো দ্বিকর্মক ক্রিয়া বলতে কি বোঝায়, মানে দুইটা কর্ম থাকবে এমন, ঠিক আছে। কিভাবে আমরা খুঁজে বের করব দুইটা কর্ম আছে? এই যে ধরো বাবা, আমরা এইভাবে যদি বাবা আমাকে আমাকে বই কিনে দিয়েছে দিয়েছেন, ওকে। তো আমি যদি এই জায়গাতে প্রশ্ন করি বাবা কাকে আমাকে কি কিনে দিয়েছেন, বই কিনে দিয়েছেন, তার মানে কি দেখো আমরা কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে দুইটা অ্যান্সার পাইছি, একটা এক নম্বরে হচ্ছে আমাকে, দুই নম্বরে হচ্ছে বই। এরকম যখন দুইটা অ্যান্সার পাওয়া যাবে তখন বলা হবে এটাতে দ্বিকর্মক আছে, মানে দুইটা কর্ম আছে, যে ক্রিয়াটাকে আমরা প্রশ্ন করে দুইটা কর্ম পাইছি, এতটুকুই, ঠিক আছে। ক্রিয়াকে প্রশ্ন করে আমরা দুইটা কর্ম পাইছি। এখন দেখো এই দুইটা কর্মের যেটা বস্তুবাচক, ঠিক আছে, আর যেটা হচ্ছে ব্যক্তিবাচক, বস্তুবাচকটাকে বলা হয় মুখ্য কর্মপদ আর ব্যক্তিবাচকটাকে বলা হয় গৌণ কর্মপদ। তাহলে এখানে দেখো বাবা আমাকে আমাকে এটা কি ব্যক্তিবাচক, যদি ব্যক্তিবাচক হয় সেটাকে বলা হয় কি গৌণ কর্ম। আর বস্তুবাচক কি বই কি একটা বস্তু না, তাইলে এটাকে বলা হবে হচ্ছে মুখ্য কর্ম, ঠিক আছে। এতটুকুই, এই জায়গাতে এতটুকুই বলা আছে, আর তেমন কিছু না। যেমন দেখো বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন, তার মানে কি বাবা কাকে আমাকে কি কিনে দিয়েছেন, একটি কলম কিনে দিয়েছেন, দুইটা আনসার দিল, দ্বিকর্মক আছে। এর মধ্যে মুখ্য কর্ম কোনটা, কলম, কারণ কি কলমটা হচ্ছে একটা বস্তুবাচক, আর গৌণ কর্ম কোনটা, যেটা হচ্ছে ব্যক্তিবাচক আমাকে, সেটা এখানে বলা হয়েছে। বস্তুবাচক যেটা সেটা মুখ্য, আর ব্যক্তিবাচক যেটা সেটা হচ্ছে গৌণ কর্ম। বুঝতে পারছো? খুবই সহজ, জাস্ট কি বা কাকে তারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, এতটুকু বুঝলেই এনাফ। এখন দেখো সমধাতুষ কর্ম বা হচ্ছে ধ্যাত্তার্থক মানে ওই একই টাইপের। তো একটার কিন্তু আরেকটা নাম আছে, যে পরীক্ষাতে আসতে পারে, যে সমধাতুষ কর্মকে আরো কি নামে ডাকা হয়। ওকে, এটা মাথায় রাখো। এইখানে কি বলা আছে দেখো, যে দুইটা ধাতু একসাথে পরপর থাকে এবং দুইটা ধাতুর মূল একই শব্দ থাকে, মানে কেমন, যে ধরো আর কত ঘুম ঘুমাবে, ঠিক আছে, আর কত ঘুম ঘুমাবে, আর কত আর কত ঘুম ঘুমাবে ঘুমাবে। তো এইখানে যদি তোমরা একটু খেয়াল করো, ঘুমটা কি ভার্ব, এটাও কি ভার্ব, তার মানে পাশাপাশি দুইটা একই টাইপের ভার্ব থাকবে, সেটাই বলা হয়েছে যে ধাতু। ধাতু বলতে কি ওই ভার্বকে বা ক্রিয়াকেই বোঝানো হয়েছে, প্রথমেই যেটা আমি তোমাদেরকে বললাম। তো এইখানে কি দেখো, এটা একটা ক্রিয়া, এটা একটা ক্রিয়া, দুইটা ক্রিয়া, ওকে, পাশাপাশি কি থাকবে, দুইটা ক্রিয়া থাকবে পরপর, এবং মূল ধাতু একই। মূল বলতে কি, এই যে এটা মূল ধাতু, ধাতু তো তোমাদেরকে তখন তো চেনাশে গেলাম যে মূল ধাতু বলতে কোনটাকে বোঝানো হয়, যে এই যে এটা ঘুম, ঘুম এটা একটা এক নম্বর মূল ধাতু, এবং এইটা থেকে ঘুমাবে, ঘুমাবে ঘুমাবে আসলো, তার মানে দুইটার মূল ধাতু কিন্তু ঘুম। ওকে, এতটুকুই এতটুকুই এই জায়গাতে বলা হয়েছে, আর তেমন কিছু না, ঠিক আছে। তারপরে দেখো এইখানে বেশ এক ঘুম ঘুমিয়েছি, তারপরে এই যে মরণকে মরতে পারে, এই যে মরণ এবং মরতে একই টাইপের। মায়া কান্না কেদো না, এই যে কান্না কেদো দুইটা কিন্তু একই জায়গা থেকে আসছে, কান্না থেকেই কেদো আসছে, কান্না থেকেই কান্না আসছে, ঠিক আছে, সেটাই বলা হয়েছে। তো এইরকম যদি থাকে সেটাকে বলা হবে হচ্ছে সমধাতুষ কর্ম। ওকে, পরীক্ষাতে কিন্তু এগুলো আসে, খুবই সহজ। তারপরে দেখো প্রযোজক ক্রিয়া, এই প্রযোজকের মধ্যে দুইটা জিনিস মাথায় রাখবা। প্রযোজক ক্রিয়াটার মধ্যে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রযোজ্য আর একটা হচ্ছে প্রযোজক। তো এটা অনেক সময় কনফিউজড হয়ে যায়, কোনো কনফিউশনের কিছু নাই। নাটক সিনেমাতে একটা জিনিস মাথায় রাখবা, যে প্রযোজক যে হয়
সে হচ্ছে পরিচালক, অর্থাৎ যে কাজটা পরিচালনা করে সে হচ্ছে প্রযোজক। আর নাটক সিনেমার যে নায়ক বা ভিলেন হিসাবে থাকে তারা হচ্ছে প্রযোজ্য, মানে যারা কাজটা করবে, যারা নাটকটা বানাবে। ধরো আমি একটা নাটক বানাবো, এই নাটকের যারা অভিনেতা থাকবে, মানে মেইনলি তারাই তো কাজটা করবে, তারাই তো স্ক্রিন প্লে করবে, তারা তো স্ক্রিনের সামনে আসবে। তো ওই ধরনের লোকগুলা, ধরো অ্যাক্টর অ্যাক্টর বা হচ্ছে অ্যাক্ট্রেস যারা আছে তারা হচ্ছে প্রযোজক। আর প্রযোজ্য। আর প্রযোজক কি, যারা হচ্ছে মনে করো পরিচালক, পরিচালক বলতে তাকে কি বলে, মানে ডিরেক্টর, ঠিক আছে, ডিরেক্টর, ডাইরেক্টর, ডিরেক্টর। ওকে, যে ডিরেক্টর যেই নি তিনি হচ্ছে প্রযোজক, আর যারা অভিনয় করে তারা হচ্ছে প্রযোজ্য, ঠিক আছে। তো এই জায়গা থেকে যদি আমি একটা উদাহরণ দিই, যে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তো এইটাতে কি হবে বলো দেখি। মানে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা নরমালি যেটা তোমরা সব সময় পড়ো, শিশুকে চাঁদ দেখাচ্ছেন, দেখাচ্ছেন, ঠিক আছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। তো এইখানে দেখো মা কি করতেছে, মা কি নিজে দেখতেছে নাকি দেখাচ্ছে? মা কিন্তু দেখাচ্ছে, মানে মা নিজে করতেছে না। যেহেতু মা নিজে করতেছে না সেহেতু মা হচ্ছে প্রযোজক। শিশু কি করতেছে, শিশু নিজে দেখতেছে, তার মানে শিশু হচ্ছে এই জায়গায় প্রযোজ্য। মানে শিশু তো মেইন, শিশু ধরো নায়ক, আর মা হচ্ছে পরিচালক। সেম ভাবে শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, ঠিক আছে, শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, তার মানে মেইন কাজটা কার, মেইন স্ক্রিন প্লেটা কে করতেছে, মেইন তোমরা করতেছো। আমি তোমাদেরকে পড়াচ্ছি, আমি কি আমার নিজের জন্য পড়তেছি? না, তোমরা নিজের জন্য পড়তেছো, ক্লাস করতেছো। তার মানে তোমরা এই জায়গায় মেইন ভূমিকা পালন করতেছো। যারা একটা বাক্যে মেইন ভূমিকা পালন করে তারা হয় হচ্ছে প্রযোজ্য। আর যে আসলে করায়, যেমন শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন, আমি শিক্ষক, তার মানে আমি হচ্ছে প্রযোজক। আমার তো মেইন দায়িত্ব না, তোমারে আমি পড়াচ্ছি, তুমি না পড়লে তুমি চান্স পাবা না, তার মানে মেইন দায়িত্বটা তোমার, মেইন দায়িত্বটা যার সে হচ্ছে প্রযোজ্য, ঠিক আছে। এতটুকু কনসেপ্ট মাথায় রাখলেই তোমাদের হবে। অথবা প্রযোজক বলতে যে ডিরেক্টর নির্দেশনা দেয়, আর যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস তারা হচ্ছে প্রযোজ্য। ওকে, এখন দেখো এইখানে বলা আছে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, ঠিক আছে। এই যে মা হচ্ছে কেমন দেখো প্রযোজক, কারণ কি প্রযোজক বলতে আমরা কি জানি, ডাইরেক্টর, ডাইরেক্টর। আর প্রযোজ্য বলতে অ্যাক্টর, যারা অ্যাক্টরস বা অ্যাক্ট্রেস আছে তারা, ঠিক আছে। তারপরে কি দেখো সাপুড়ে সাপ খেলায়। এখন সাপুড়ে সাপ খেলায় বলতে কি বোঝানো হচ্ছে, যে সাপুড়ে কিন্তু একা একা খেলতেছে না, সাপুড়ে খেলাচ্ছে, ঠিক আছে। ধরো আজকের ম্যাচের কথাই বলি, ধরো রিয়াল মাদ্রিদ খেলবে, ঠিক আছে, কার অধীনে, ধরো কার্লো অ্যানচেলত্তির অধীনে। এখন এই কার্লো অ্যানচেলত্তি এইখানে কি, কার্লো অ্যানচেলত্তি হচ্ছে ডাইরেক্টর, মানে হচ্ছে প্রযোজক। কার্লো অ্যানচেলত্তি খেলবে না, তার প্ল্যানে খেলবে। কারা খেলবে, ধরো বেলিংহাম, তারপরে এইদিকে আমাদের এমবাপ্পে ব্রো, তারপরে ভিনিসিয়াস রদ্রিগো, তারা খেলবে। তো এই যে যারা খেলতেছে তারা হচ্ছে প্রযোজ্য, ঠিক আছে। বুঝতে পারছো বিষয়টা? সেই জন্য এখানে দেখো সাপ, সাপই তো মেইন খেলতেছে, আমি তো শুধু বিন বাজাচ্ছি, খেলতেছে কে, সাপ। এখন যে খেলতেছে সে কি মেইন, মেইন দায়িত্বে আছে, স্ক্রিন প্লে করতেছে, সামনে আসতেছে। ফুটবল খেলায় ভিনিসিয়াস এমবাপ্পেরা সামনে আসতেছে, কারণ কার্লো অ্যানচেলত্তি 90 মিনিট সামনে আসতেছে না। বুঝতে পারছো তো? যারা সবসময় বেশি আসতেছে, যার ভূমিকাটা বেশি সে প্রযোজ্য, যার ভূমিকা কম সে প্রযোজক। যেভাবে ইচ্ছা সেভাবে মনে রাখো, হাজার হাজার টেকনিক শেখাই দিছি। ওকে, আর এইদিকে প্রযোজক ক্রিয়া, মানে ওই যে ক্রিয়াটা আছে সেটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া, ঠিক আছে। এটা হচ্ছে প্রযোজক প্রযোজ্য। ওকে, আর কি প্রযোজক প্রযোজ্য নিয়ে প্রবলেম আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। এখন দেখো, এখন আমরা দেখো এই যে প্রযোজক ক্রিয়ার গঠনটা আমরা একটু দেখবো, ঠিক আছে। প্রযোজক ক্রিয়ার গঠন হচ্ছে মূল ধাতুর সাথে সরেয়া যুক্ত থাকে, ঠিক আছে। যেমন দেখা, দেখাচ্ছেন, এই যে আমরা দেখি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, ওই জায়গাতে দেখাচ্ছেন আমরা ভার্বটা নিলাম, দেখাচ্ছেন। এখন এই দেখাচ্ছেনের মূল ভাব বা ধাতুটা কি, ধাতু বলতে কি মূল যেটা, তাহলে মূল এখানে কি আছে, দেখা। এখন এই দেখাটাকে যদি তুমি ভাঙো কি পাবা, দেখ প্লাস আ, সেই কথাটাই বলা হয়েছে যে প্রযোজক ক্রিয়াগুলা, এই যে এটা তো দেখাচ্ছেন, এটা তো প্রযোজক ক্রিয়া, এইটার মূল ধাতুর সাথে কি থাকে, আ যুক্ত থাকে, সেই কথাই বলা হয়েছে, ঠিক আছে। এইটা এখানে বলা হয়েছে যে প্রযোজক ক্রিয়ার গঠনটা এমন হয় যে দেখো হচ্ছে, তারপরে দেখো হাসাচ্ছেন, এরকম হাসাচ্ছেন, তার মধ্যে হাসা তারপরে সেন। ওকে, মানে ইজি জিনিস।
জাস্ট মূলটা তোমাকে খুঁজে বের করতে হবে, এই জায়গা থেকে মূলটা তোমাকে খুঁজে বের করতে হবে। যেমন দেখাচ্ছেন, দেখার থেকে কি ছিল? দেখা। এটাতে এটাতে মূল মূল কি ছিল? দেখা। ওকে, এই দেখাকে যদি তুমি ভাঙো তাইলে কি পাবা? দেখ প্লাস আ। সে কথাই বলা হয়েছে যে মূল ক্রিয়ার সাথে আ যুক্ত থাকলে সেটাকে বলা হয় প্রযোজক ক্রিয়া। ওকে, এই স্ট্রাকচারে প্রযোজক ক্রিয়াগুলো গঠিত হয়। তারপরে দেখো খেলায়, খেলাকেও যদি তুমি ভাঙো কি পাওয়া যায়? মূল শব্দ এখানে কি? খেলা। এখন এটাকে যদি তুমি ভাঙো, খেল প্লাস আ। বুঝতে পারছো? এইভাবে প্রযোজক ক্রিয়াগুলা গঠিত হয়। ওকে, এখন দেখো, এখন আমরা দেখব নাম ধাতু এবং নাম ধাতুর ক্রিয়া। এই স্ট্রাকচারটা মনে রাখো যে বিশেষ্য, বিশেষণ এবং ধন্যাত্মক অব্যয়ের পরে আ যুক্ত হয়। তো ধন্যাত্মক অব্যয় এগুলো আমরা আগেই শিখে ফেলছি, যে এনি সাউন্ড, তারপরে যেগুলা দ্বিরুক্তি থাকে, তারপরে অনুভূতির সাথে যে কিছু আমাদের ধন্যাত্মক অব্যয় আছে সেগুলা, ওইগুলোর সাথে কি যুক্ত থাকে? আ যুক্ত থাকে। মানে এই তিনটা জিনিসের সাথে যদি সরেয়া যুক্ত থাকে বা সরেয়া প্রত্যয় হিসাবে যুক্ত থাকে, প্রত্যয় বলতে কি? শেষে, মানে সরেয়া শেষে যদি যুক্ত থাকে সেটা। প্রত্যয় কি? শেষেই থাকে, সেই কথাটাই বলা হয়েছে। মানে ব্যাকরণটা একটু ইনডিরেক্টলি লেখা থাকে, তুমি ডিরেক্টলি পড়ে নিবা তাইলেই হবে। তাইলে সেটাকে বলা হবে হচ্ছে নাম ধাতুর ক্রিয়া। দেখো এখানে কি বলা আছে? যে বাঁকা। ঠিক আছে, বাঁকা। এখানে কি বলা আছে? বাঁকা। তার মানে কি? দেখো, বাক প্লাস আ। ওকে, এইটা মিলাই তো তৈরি হয়েছে বাঁকা। বাঁকা। এখন এই বাকটা কি? বাকটা হচ্ছে বিশেষণ। বিশেষণ বলতে কি? অ্যাডজেক্টিভ। তার মানে কি বলা হয়েছে? দেখো, বিশেষ্য, বিশেষণ। তার মানে এটা বিশেষণ ছিল এইখানে, বিশেষণ। বিশেষণের সাথে কি যুক্ত হয়েছে? আ যুক্ত হয়েছে। বিশেষণের সাথে আ যুক্ত হয়ে আ প্রত্যয়, মানে আ শেষে যুক্ত হয়ে এই যে বাঁকা তৈরি হয়েছে, যার কারণে এটাকে আমরা নাম ধাতুর ক্রিয়া বলতে পারবো। ঠিক আছে, বোঝা গেছে? সেটাই এখানে বলা হয়েছে। ওকে, নাম ধাতুর ক্রিয়াগুলোর একটাই মানে স্ট্রাকচার, এই স্ট্রাকচার ফলো করলেই হয়ে যাবে। এখন দেখো যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া বলতে কি বোঝানো হয়? একটাই রুল, দেখো, একটি সমাপিকা একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি অন্যটির সম্প্রসারিত অর্থ প্রকাশ করে, সেটাকে বলা হবে হচ্ছে যৌগিক ক্রিয়া। তার মানে কি? যৌগিক ক্রিয়া বলতে কি? দেখো, এখানে অনেকগুলা ক্রিয়া থাকতে পারে, একটা সমাপিকা, একটা অসমাপিকা, এগুলো একত্রে একটা বিশেষ অর্থ বা অন্য অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ একটা বাক্যের মধ্যে একটা সমাপিকা ক্রিয়া, একটা অসমাপিকা ক্রিয়া একসাথে থাকবে এবং সেটা অন্য অর্থ প্রকাশ করবে। কেমন? দেখো এইখানে, তিনি বলতে লাগলেন। তিনি বলতে কি বোঝাচ্ছে? অসমাপিকা। বলাটা একটা কাজ, এইখানে একটা ভাব। লাগলেন, ঠিক আছে, একটা সমাপিকা এবং একটা, পুরো সেন্টেন্সটা যদি তুমি পড়ো তাইলে তিনি বলতে লাগলেন, এই যে লাগলেন, লাগাটা হচ্ছে একটা, মানে ধরো তুমি এটা পুরোটাকে যদি হিসাব করো তাইলে এটা এই জায়গায় সমাপিকা ক্রিয়া। এখন তুমি এই লাগাটাকে বাদ দিলা, তিনি বলতে, তার মানে কি? এটা অসমাপিকা ক্রিয়া। তার মানে একটা বাক্যের মধ্যে কি থাকবে? একটা সমাপিকা ক্রিয়া, এই যে এটা সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, আর একটা অসমাপিকা ক্রিয়া, এই যে এটা অসমাপিকা ক্রিয়া। একটা সমাপিকা এবং একটা অসমাপিকা ক্রিয়া থাকবে, এবং ওই দুইটা একসাথে থাকার ফলে অন্য একটা অর্থ প্রকাশিত হবে। কেমনে? দেখো, তিনি বলতে লাগলেন বলতে কি বোঝানো হচ্ছে? যে তিনি আসলে কিছু বলতে চাচ্ছিলেন। ঠিক আছে না? তিনি বলতে, এটা মানে তিনি বলতেছেন। ঠিক আছে, এটার একটা অর্থ। তিনি বলতে লাগলেন, এটার আর একটা অর্থ। এমন একটা আলাদা অর্থ প্রকাশ করতেছে, সেই কথাগুলাই বলা হয়েছে। তারপরে কি? দেখো, ছেলে মেয়ে শুয়ে পড়লো। শুয়ে একটা, পড়ায় একটা, সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া একটা সম্প্রসারিত অর্থ প্রকাশ করতেছে, অ্যাকচুয়াল অর্থটা প্রকাশ করতেছে না। ঠিক আছে, তারপরে কি? সাইরান বেজে উঠলো। বেজে এবং উঠলো, এইটা পরীক্ষাতে আসে যে কি অর্থে যৌগিক ক্রিয়ায় এই সাইরেন বেজে উঠলো ব্যবহৃত হয়, তখন তোমার দিতে হবে যে আকস্মিকতা অর্থে। ঠিক আছে, এই জায়গাতে অর্থগুলা মাথায় রাখবা, যে তিনি বলতে লাগলেন, এটা নিরন্ততা, মানে কি? মানে চলমান অবস্থা। ঘটনাটা শুনে রাখো, শুনে রাখা, দেখো আলাদা আলাদা জিনিস। ঠিক আছে, শুনে, এটা একটা, ঘটনাটা শুনে এরকম যদি বলে আটকে যাইতো তাহলে কি হইতো? এটা অসমাপিকা ক্রিয়া। একটা অসমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে রাখো দেওয়ার ফলে একটা সমাপিকা ক্রিয়া হইলো, দুইটা মিলায়া একটা পূর্ণাঙ্গ আলাদা একটা অর্থ প্রকাশ করলো। ঘটনাটা শুনে, শেষ যদি এমন হইতো, এটা আলাদা অর্থ, যে ঘটনাটা শুনে কি করতে বলছে, এটা আলাদা একটা অর্থ। ঘটনাটা শুনে রাখো, পুরোটা যখন হইলো তখন একটা আলাদা অর্থ, যে তুমি শুনে রাখো, আর কিছু করার দরকার নেই। ওকে, তুমি যদি ওটা অর্ধেক করে এরকম করে বলতে, মানে একটা সেন্টেন্সের কিভাবে অন্য অর্থ প্রকাশ হইতে পারে, দেখো এই এতটুকু আমি পড়লাম। ঘটনাটা শুনে, ঘটনাটা শুনে আমাকে এসে বলবা। ঘটনাটা শুনের পরে আমি বাকি অংশটা এইভাবে অ্যাড করলাম, একটা অর্থ প্রকাশ পাইলো না? যে ঘটনাটা শুনে আমাকে এসে বলবা কি কি হয়েছে।
এখন আমি পুরোটা এরকম করে বললাম, ঘটনাটা শুনে রাখো। এটা দ্বারা কি বোঝায় যে তুমি ঘটনাটা শুনে রাখো, আমাকে বলার দরকার নেই। দুইটার ভিন্ন অর্থ প্রকাশ হইল। এই যে ভিন্ন অর্থ প্রকাশ সেটাই বলা হয়েছে এইখানে। যদি একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া একত্রে হয়ে যদি একটা অন্য বা বিশেষ অর্থ প্রকাশ করে, ঠিক আছে, তাইলে সেটাকে বলা হবে যৌগিক ক্রিয়া। ওকে, সেই কথাটাই এখানে বলা হয়েছে। তো কোনটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে এগুলা একটু করে দেখবা, এগুলা পরীক্ষাতে আসে। ওকে, এখন দেখো মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়াটা একটু ভালো করে জানতে হবে, কারণ এই উদাহরণগুলা থেকে মিশ্র ক্রিয়া থেকে বেশি প্রশ্ন আসে। বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের শেষে কর দেহে, মানে এরকম করে কর দেহে, পা, যা, কাট, গা, ছাড়, ধর, মার। তো এইটা তোমরা মনে রাখবা যে যদি এই যে বিশেষ্য, নাউন, অ্যাডজেক্টিভ অথবা ধনাত্মক অব্যয়, ধনাত্মক অব্যয় গুলা তো তোমরা চেনো, ঠিক আছে, যে এনি সাউন্ড, দ্বিরুক্ত শব্দ বা অনুভূতির সাথে, মানে অনুভূতির সাথে যেগুলা মানে কানেক্টেড, যেমন ঠাঠা, খাখা, ধুধু, মরুভূমি, এমন টাইপের গুলা, এই জিনিসগুলোর সাথে যদি কর দে, খা, পা, ছাড়, কাট, গা, ছাড়, ধর্মার, এগুলা যদি যুক্ত থাকে তাইলে সেটাকে মিশ্র ক্রিয়া বলে। এটা থেকে বিউপিতে আমি প্রশ্ন পাইছিলাম। ওকে, কি বলা আছে দেখো, এখন গোল্লায় যাও। কি বলা আছে, এখন গোল্লায় যাও। এখন এই যে কি বলা আছে দেখো, গোল্লা, গোল্লাটা একটা কি, গোল্লাটা একটা হচ্ছে বিশেষ্য, বিশেষ্য, ঠিক আছে। বিশেষ্যের সাথে কি যুক্ত হয়েছে, যাও, এই ক্রিয়াটাকে যদি তুমি ভাঙো কি বাবা, যা, তার মানে দেখো এই যে যা আছে, বিশেষ্যের পরে যা যুক্ত হয়েছে, বুঝতে পারছো? এই জন্য এটাকে আমরা মিশ্র ক্রিয়া বলবো। তারপরে কি দেখো, তোমাকে দেখে বিশেষপ্রীত হলাম, এই যে হলামের থেকে পাইলাম, ঠিক আছে। কাকে দেখে, তোমাকে দেখে কি হইলাম, বিশেষপ্রীত হইলাম। কেমন হইলাম, এই যে বিশেষ, তার মানে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে যুক্ত, এই যে অ্যাডজেক্টিভ মানে বিশেষণের পরে যুক্ত হইছে, সেটা এখানে বুঝাইছে। ধনাত্মক অব্যয়, কি দেখো, মাথা ঝিমঝিম করছে, এই দেখো করছে থেকে কি পাইলা, কর, এই দেখো কর আছে, কোথায় আছে, এই যে কর আছে, তার মানে ধনাত্মক অব্যয়ের সাথে কি যুক্ত হয়েছে, কর যুক্ত হয়েছে। এইরকম যখন যুক্তগুলা হবে তখন সেগুলাকে বলবে হচ্ছে মিশ্র ক্রিয়া। বুঝতে পারছো? মাদ্রিদ রে ফ্রিতে প্রমোট করতেছেন, হ্যাঁ মাদ্রিদকে তো ফ্রিতে প্রমোট করতে হবে। মাদ্রিদকে রে, মাদ্রিদকে কি ফ্রিতে প্রমোট করা লাগে? হুম, এই সাদমান, ওরে, মাদ্রিদকে ফ্রি, আমরা কি ফ্রি আসছি? মাদ্রিদকে ফ্রিতে প্রমোট করা লাগে না রে পাগলা। এসব বহু টিম আছে যাদের ফ্রিতে প্রমোট করলেও কাজ হয় না। ওকে, এইদিকে তাকা, এইদিকে তাকা সবাই। ওকে, এখন দেখো আমরা পড়বো হচ্ছে ক্রিয়ার ভাব। ক্রিয়ার ভাব, মুড, আজকে শেষ পড়া, এটাই শেষ টপিক। ক্রিয়ার মুড বলতে কি বোঝানো হয়, যে আসলে মুড বলতে কি, যে আমার অনেক মুড, আমার প্রকাশ ভঙ্গি আলাদা, মানে আমার ভাব ভঙ্গি আলাদা, যে ছেলেটা অনেক মুডে আছে, মানে কি, যে তার ব্যবসা আলাদা, ভঙ্গি আলাদা, প্রকাশ ভঙ্গি। তো এই মুড বলতে ওটাই বোঝায়, যে ক্রিয়ার মুড বলতে ক্রিয়ার প্রকাশ ভঙ্গি, অর্থাৎ ক্রিয়া প্রকাশের যে ধরন বা রীতি আছে সেটাকে বলা হয় হচ্ছে ক্রিয়ার ভাব। ওকে, দেখো কি বলা আছে, সূর্য অস্ত যাচ্ছে, তারপরে খন বাড়ি যাও, মানে এখন, এখন বাড়ি যাও, এটা ওঠে নাই, সে পড়লে পাশ করতে পারবে, তাহলে তোমার কল্যাণ হোক, এই যে এগুলো মুড। তোমার কল্যাণ হোক দ্বারা কি মুড প্রকাশ হচ্ছে, তোমার প্রতি একটা মানে করুণা বা একটা দয়া, এটা প্রকাশ করতেছে। সূর্য অস্ত যাচ্ছে মানে শেষ হওয়া, এমন কিছু বোঝাচ্ছে, এমন মুড প্রকাশ করতেছে। তো এই বিষয়গুলাকে বলা হয় হচ্ছে ক্রিয়ার মুড বা ক্রিয়ার ভাব। ঠিক আছে, এখন আমরা এই ক্রিয়ার ভাবগুলাকে এই 4 ভাগে ভাগ করা যায়, এতটুক জানলেই আমাদের আজকের পড়া শেষ। কি বলা আছে দেখো, নির্দেশক ভাব, অনুজ্ঞা ভাব, সাপেক্ষ ভাব এবং আকাঙ্ক্ষা ভাব, এগুলো আমরা একটু করে দেখবো। নির্দেশক ভাব বলতে কি বোঝানো হয়, যে বিশেষ ঘটনা সম্পর্কে, মানে বিশেষ ঘটনা সম্পর্কে ধারণা দেয়। যেমন ধরো নির্দেশক ভাব মানে নর্মাল বাক্যগুলো আর কি, যেমন আমি বই পড়ি, তারা বাড়ি যাবে, আপনি আসবেন কবে, সে কি গিয়েছে, নর্মাল বাক্য, নর্মাল কথোপকথন গুলো এই নির্দেশক ভাবের মধ্যে পড়ে। ঠিক আছে, মানে নর্মাল সেন্টেন্স যেগুলা সেগুলা। অনুজ্ঞা ভাব বলতে যেগুলা দ্বারা আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ এগুলা বোঝায়। এখন কি বলা আছে দেখো, তুমি কাল যেও, ঠিক আছে, এটা ধরো একটা অনুরোধ করতে পারতেছে, ধরো তুমি তোমার গেস্ট আসছে বাসায়, বলতেছো যে তুমি কালকে একটু যেও, আজকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই কথাটা, এটা হচ্ছে অনুজ্ঞা ভাব প্রকাশ করে। ওকে, বা ধরো তুমি এরকম করে কাউকে আদেশও করতে পারো, কালকে যেও, আজকে যাইতে পারবা না, এই এই টাইপের। ঠিক আছে, এটা আসলে তোমার এক্সপ্রেশনের উপরে। ওকে,
এখন দেখো এইখানে নিষেধ অর্থে যেমন হচ্ছে অন্যায় কাজ করা যাবে না, তুমি কাউকে নিষেধ করতেছো যে অন্যায় কাজ করা ঠিক না, তুমি অন্যায় কাজ করতে পারবা না। অনুরোধ করতেছো যে আপনারা আসবেন, অবশ্যই আসবেন, আবার আসবেন। তো এই ধরনের বাক্য যেগুলো আছে সেগুলাকে অনুজ্ঞা ভাব প্রকাশ করে। মানে একটা অনুজ্ঞা, অনুজ্ঞা বলতে কি বোঝায়, মানে ইম্পারেটিভ বাক্য, বাংলা কথা, ঠিক আছে, সেগুলা। ওকে, সেগুলা দ্বারাই এগুলা তোমাদের বোঝায়। সাপেক্ষ ভাব বলতে কি, একটা বাক্য আর একটা বাক্যের উপর নির্ভরশীল। তুমি যদি আসো তারপরে আমি যাব। ওকে, বিষয়টা এমন যে তুমি যদি আসো তারপরেই আমি যাব। বার্সা যদি খেলতে আসে, রিয়াল মাদ্রিদ ফাইনালে তাদের দেখে নিবে, ঠিক আছে। বার্সা যদি খেলতে আসে ফাইনালে, রিয়াল মাদ্রিদ তাদের দেখে নিবে। তো বিষয়টা হচ্ছে এরকম সাপেক্ষ ভাব। ওকে, সম্ভাবনায় এই যে দেখো, তিনি ফিরে এলে সবকিছুর মীমাংসা হবে। তিনি ফিরে এলে, এই যে একটা বাক্য, সবকিছুর মীমাংসা হবে, এটা আর একটা বাক্য। মানে তিনি যদি না আসে তাইলে কিচ্ছু হবে না, তার মানে এইটার উপরে মীমাংসা হবে কিনা সেটা নির্ভর করতেছে, ঠিক আছে। যদি সে পড়তো তাইলে পাশ করতো, যদি তুমি লাইভ ক্লাস করতা তাইলে অ্যাডমিশনে টপ করতা। বিষয়টা এমন, যদি তুমি লাইভ ক্লাস করতা অ্যাডমিশনে টপ করতা, তুমি যদি লাইভ ক্লাস না করতে অ্যাডমিশনে টপ করতা না। তার মানে কি, একটা আর একটার উপর নির্ভরশীল। যে লাইভ ক্লাস করবে সে অ্যাডমিশনে টপ করবে। ওকে, যেমন আমাদের আগের জিনাতের আমি কখনোই, জিনাত সুলতানা, ও বিউপিতে 32তম হয়ে আর কোথাও পরীক্ষাই দেয়নি। ও যদি জাহাঙ্গীরনগর টাওয়ার পরীক্ষা দিত, ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকতো। ও পরীক্ষাই দিল না, বিউপিতে ও 32তম হয়ে ল পাইছে। জিনাত, মারিয়া, মারিয়া তোমাদের ক্লাস নেই, এরা প্রত্যেক দিনই ক্লাস করতো, ঠিক আছে। তোমাদের তো বোর্ডে ক্লাস নিচ্ছে, ওদের আমি স্ক্রিনে ক্লাস নিতাম, ল্যাপটপ স্ক্রিনে, ঠিক আছে। এই জন্য মাথায় রাখবা, ক্লাস করবা। ওকে, তো এগুলা আর কি উদ্দেশ্য বোঝাতে, যে ভালো করে পড়লে সফল হবে, ভালো করে না পড়লে সফল হবে না, মানে একটা আরেকটার উপর নির্ভরশীল। আজ বাবা বেঁচে থাকলে এত কষ্ট করতে হতো না, বাবা বেঁচে থাকার উপর আমার কষ্টটা নির্ভরশীল হচ্ছে, যে বাবা বেঁচে থাকলে আমার কষ্ট করা লাগতো না। ওকে, এই জিনিসটা। তারপরে দেখো আকাঙ্ক্ষা ভাব প্রকাশ। আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বা মানে যেটা তারা আকাঙ্ক্ষা, ইচ্ছা প্রকাশ করবে। যেমন দেখো, যা হোক, মানে যা হয় হোক, সে একটু আসুক, বৃষ্টি আসলে আসুক, তার মঙ্গল হোক। মানে মঙ্গল হয়, মানে সে ছেলেটা অনেক কষ্ট করে পড়াশোনা করে, তার একটু মঙ্গল হোক। তোমরা অনেক কষ্ট করে পড়াশোনা করো, আমি মন থেকে চাই তোমরা চান্স পেয়ে যাও। এই যে বিষয়টা, যে তার একটু চান্স হয়ে যাক, তাদের একটু ভালো পজিশনে চান্স হয়ে যাক, এই যে একটা চাওয়া, এটা একটা আকাঙ্ক্ষা, এগুলাকে বলা হবে হচ্ছে আকাঙ্ক্ষা প্রকাশক, ঠিক আছে। তো এইটাই মেবি তোমাদের পড়াশোনা আজকে এই জায়গা থেকেই আমরা শেষ করব। এখন তোমাদের কাজ হচ্ছে, এই যে টপিকটা তোমাদেরকে পড়াইলাম, ক্রিয়াপদ, এইটা নির্ভরে গিয়ে পরীক্ষা দিবা, নির্ভর.নেট, এটাতে গিয়ে পরীক্ষা দিবা। আচ্ছা, নির্ভরে তোমাদের স্কোর কেমন, মানে পজিশন কেমন, আমি একটু দেখি। নির্ভরে তোমাদের কার কেমন পজিশন, আমি কয়েকদিন কাজের চাপে দেখতে পারি নাই। দেখি কে কত স্কোর করছো, ভালো করে পড়াশোনা হচ্ছে কিনা দেখি। এই ওয়েবসাইটটাতে এসে পরীক্ষা দিবা, তোমরা তো জানোই সবাই। ওকে, সাবাস, 8,000 গেছে, সাবাস, তোমরা তো অনেক ভালো স্কোর করছো, এইভাবে আগাইতে হবে, বুঝছো। 8,885, 75, এই আমাদের হচ্ছে আগের ব্যাচের পুরনো স্টুডেন্ট। 8,075, 7,000, দেখছো, হিউজ, খুবই ভালো করছো, খুবই খুবই, এভাবে আগায় যাও। এতগুলা পরীক্ষা দেওয়া মানে কি, তুমি 8,000 প্রশ্ন কারেক্ট করে এতগুলা মার্ক পাইছো, যার যত স্কোর সে ততগুলা প্রশ্ন কারেক্ট করছে আজ পর্যন্ত। এইভাবে পরীক্ষা দিবা, ঠিক আছে। তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর তোমরা আসলে ক্লাসগুলা করবা সবগুলা, তাইলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত, ঠিক আছে। এটাই আর কি।